তো আজকে হচ্ছে একটা সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হবে। সিরিয়াস বলতে কিন্তু ড্যাম সিরিয়াস, এবং বিশেষ করে এই ভিডিওটা ছেলেদের জন্য। এছাড়াও এই ভিডিওতে কিছু স্ট্রং ওয়ার্ড, কিছু স্ট্রং টপিক নিয়ে আলোচনা করা হবে। স্ট্রং বলতে এখানে কোনো গালিগালাজ বা ভিডিওতে কোনো গোর ভায়োলেন্স রয়েছে এরকম কিছুই না। টপিকটা প্রাপ্তবয়স্কদের জন্য। তো একটা স্পয়লার ওয়ার্নিং দিয়ে শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ম্যানোড্রোম সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পটা র্যালফি নামক একটি ছেলেকে নিয়ে, যার জীবনে কোনো কিছুই ভালো যাচ্ছে না। র্যালফি তার নিজের জব হারিয়েছে, ইদানিং একটা ভালো কাজ করতো সেটা হারিয়েছে, সেই কারণে এই মুহূর্তে সে ড্রাইভার হয়ে গেছে, একটা পার্ট টাইম উবের ড্রাইভার। তবে যেমনটা বললাম, লাকটা তার খুবই খারাপ। ব্যাক সিটে তার এক প্যাসেঞ্জার বসেছিল যে তার সদ্যজাত শিশুকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিল, এবং র্যালফি তার সামনে থাকা আয়নাটার মাধ্যমে সেটা দেখছিল। আর কি, সেই প্যাসেঞ্জারের সাথে তার চোখাচোখি হয়ে যায়। ব্যাপারটা তার কাছে খুবই এম্বারেসিং। তার প্যাসেঞ্জার তাকে বলে যে গাড়িটা থামাতে। বাধ্য হয়ে র্যালফি সেই গাড়িটা থামায় এবং তার প্যাসেঞ্জার তাকে দুটো বাজে কথা বলে গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তার গাড়িতে নানান প্যাসেঞ্জার্স ওঠে, প্রত্যেকের আলাদা আলাদা গল্প, যেগুলো র্যালফি বসে বসে শোনে। র্যালফি একটা কনস্ট্রাকশন সাইটে দাঁড়িয়ে কাউকে একটা দেখে, কাকে দেখে সেটা এখনো স্পষ্ট জানা যায়নি। আর তারপরে সে চলে যায় জিমে। তার শরীরের মধ্যে, তার মনের মধ্যে যত ফ্রাস্ট্রেশন রয়েছে সবকিছু সে জিমে গিয়ে ঝেড়ে আসে। জিম শেষে আয়নার সামনে দাঁড়িয়ে করা সে সেলফি তুলতে থাকে নিজের শরীরের, এবং তার মুখের দিকে তাকে স্পষ্টভাবে বোঝা যায় যে সে ঠিক না, সে সুস্থ না। র্যালফির মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে। অ্যান্ড দেন সিনেমার টাইটেলটা আমাদের চোখে পড়ে। নাম হচ্ছে ম্যানোড্রোম, এবং একখানা সিম্বল সেখানে রয়েছে। ম্যানোড্রোম শব্দটার অ্যাকচুয়ালি কোনো মানে নেই, তবে এই সিনেমার ক্ষেত্রে একটা সিগনিফিকেন্ট মানে রয়েছে, যেটা আমি লাস্টে আলোচনা করব। তারপর র্যালফি তার গার্লফ্রেন্ডের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে স্যাল। তারা একসাথেই বসবাস করে এবং তার গার্লফ্রেন্ড অন্তঃসত্ত্বা। তারা দুজনেই প্রায় ব্রোকেন, তাদের জীবনটা একেবারে মেসড আপ। মানে পাতি ভাষায় বলতে গেলে তাদের দুজনেরই জীবনটা ঠিকঠাক যাচ্ছে না। হাতে নেই টাকা পয়সা, জিনিসপত্র কিনে সেটার দামও তারা চোকাতে পারছে না। তবে আমাদের র্যালফি, সে তো রয়েছে এক অন্য জগতে। একটা স্টোরে ক্যামেরার সামনে নিজেকে দেখে তার মধ্যে একটা মাচো মাচো ভাব জন্ম নেয়। অ্যান্ড এটা খুবই কমন ছেলেদের মধ্যে। মানে রাস্তাঘাটে আয়না বা সিসিটিভি, সেগুলোতে দেখে নিজেকে ফিটফাট করে নেওয়া, নিজের মাসেলসটা একটু চেক করা, নিজের লুকসটা ঠিকঠাক লাগছে নাকি একবার দেখে নেওয়া। তেমনি র্যালফি সেই স্ক্রিনে নিজেকে দেখে তার মধ্যে একটু গুন্ডা গুন্ডা ভাব তৈরি হয়ে যায়। র্যালফি, সে খুবই শর্ট টেম্পার, মনের মধ্যে কোনো পেশেন্স বা ধৈর্য নেই। রাস্তায় ট্রাফিক জ্যাম বা স্লো ট্রাফিক যেটাই হোক না কেন, সে জোরে গাড়ি চালিয়ে সেই স্থানে পৌঁছাবে, এবং জিমে গিয়ে নিজের ভেতরে যে ভাড়াসটা রয়েছে, যে ফার্স্ট্রেশন রাগগুলো রয়েছে, সেগুলো ঝেড়ে ফেলে। সেই জিমে একটা বডি বিল্ডার রয়েছে যার নাম হচ্ছে আহমেদ। তাকে সম্ভবত র্যালফি পছন্দ করে। তবে ওয়েট, পছন্দ করে মানে র্যালফির মধ্যে তো মাচো মাচো ভাব রয়েছে, বলতে গেলে পুরুষত্ব তার মধ্যে ফেটে বেরোচ্ছে, তো সে আবার আহমেদকে কিভাবে পছন্দ করে? অ্যান্ড এখানেই একটা সিরিয়াস ডিসকাশন শুরু হয়। যেমনটা বলেছিলাম, সিনেমাটা সিরিয়াস, সো দেখতে থাকুন। র্যালফির একটা বন্ধু রয়েছে যার নাম হচ্ছে জেসন। একটা না, জেসন হচ্ছে তার অনলি ফ্রেন্ড, তার একমাত্র ওই বন্ধু, যে র্যালফিকে নানান ড্রাগস, নানান ওষুধ টষুধ দিয়ে সাহায্য করে। জেসন তখন র্যালফিকে জানায় যে সে কিছু মানুষদের চেনে যারা হয়তো র্যালফিকে সাহায্য করতে পারে তার নিজের পায়ে দাঁড়াতে। নিজের পায়ে দাঁড়াতে বলতে র্যালফি এই মুহূর্তে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। নিজের যে বেসিক নিডসগুলো রয়েছে সেগুলোও সে পূরণ করতে পারছে না। একই সাথে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, খুবই শীঘ্রই তাদের বাচ্চার জন্ম হবে। সো এই ক্ষেত্রে কিছু মানুষ আছে যাদেরকে জেসন চেনে, তারা হয়তো র্যালফিকে সাহায্য করতে পারবে। সেই ব্যাপারে র্যালফি পরে ভেবে দেখছে। সো পরের দিন র্যালফি চলে যায় একটা স্টোরের সামনে, যে স্টোরে র্যালফির গার্লফ্রেন্ড অর্থাৎ স্যাল সে কাজ করে, এবং সেই স্টোরের সামনে একটা মানুষ সান্টা ক্লসের ড্রেস পরে ঘোরাঘুরি করে। একটা মানুষ বলতে সম্ভবত হোমলেস মানুষ, একজন ভিখারি। তবে যেমনটা বললাম, র্যালফির সময়টাও ভালো যাচ্ছে না, তার ভাগ্যটাও তো খারাপ। সেই সান্টা ক্লজ, সেই হোমলেস মানুষটা আচমকাট তার প্যান্ট খুলে তার প্রাইভেট পার্টটা র্যালফিকে দেখাতে থাকে, যেটা খুবই এম্বারেসিং। পাঁচটা মানুষের মতন র্যালফিও রেগে যায়। তবে লড়াই করার মতন গার্ডস সাহস তার কাছে নেই, এবং ব্যাপারটাও তো খুব অকওয়ার্ড। র্যালফির গার্লফ্রেন্ডের সাথে তার কানেকশনটাও ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। প্রথমত, তারা কিন্তু বিবাহিত না। দ্বিতীয়ত, র্যালফির গার্লফ্রেন্ড তার বাচ্চার জন্ম দেবে, তবে সেই বাচ্চাটাকে বড় করার জন্য এবং সেই মেয়েটার চিকিৎসার জন্য যে টাকা প্রয়োজন, অত টাকাও তো তার কাছে নেই। তাই বাধ্য হয়ে জেসন র্যালফিকে তার সেই বন্ধুদের কাছে নিয়ে যায়, তার সেই বন্ধুরা যারা নাকি র্যালফিকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। র্যালফ তাদের সাথে ডিনার টেবিলে সাক্ষাৎ করে। র্যালফি যেহেতু খুবই হেলথ কনসিয়াস, সেই কারণে সে সেখানে তেমন ফাস্টফুড বা কোনো একটা খাবার বেশি খায় না। একই সাথে সেখানে র্যালফির সাথে বাকি মানুষদেরও তেমন একটা বেশি কথা হয় না। তবে সেই মানুষগুলোর হাতে এক টাইপের সিম্বল আমরা লক্ষ্য করতে পারি, যেন তারা একটা কোনো কার্ড বা কোনো একটা গ্রুপের অংশ। যাই হোক, র্যালফি তারপর সেখান থেকে বেরিয়ে যায়, নিজের গাড়িতে প্রবেশ করে এবং একটা প্রোটিন বার খাওয়া শুরু করে। এবং এই সিনেমাতে বহুবার এই জিনিসটা দেখিয়েছে যে র্যালফি তার গাড়িতে বসে একটা প্রোটিন বার খাচ্ছে, মানে সে তার হেলথটা নিয়ে খুবই বেশি কনসার্ন।
সো তারপরে সেই গ্রুপের যে লিডার রয়েছে যার নাম হচ্ছে ফাদার ড্যান, সে র্যালফির সাথে সাক্ষাৎ করে। গ্রুপের যে সিনিয়র রয়েছে তাদের নামের আগে ফাদার অ্যাড করা হয় এবং যারা জুনিয়র রয়েছে বা যাদের বয়সটা কম তাদের নামের আগে সন অ্যাড করা হয়, মানে বড়রা হচ্ছে পিতা এবং ছোট হচ্ছে পুত্র। সো সেই ফাদার ড্যান র্যালফির সাথে এসে সাক্ষাৎ করে এবং সে র্যালফিকে এমনই কিছু কথা বলে যেটা র্যালফি শুনতে চেয়েছিল। সে মানুষটা জানে যে মানুষদের কিভাবে ইনফ্লুয়েন্স করতে হয়। র্যালফি যে ভেতর থেকে ভেঙে পড়েছে, তাকে সাপোর্ট দেওয়ার, তাকে সাহায্য করারও কেউ নেই। প্রত্যেকটা মানুষেরই একটা ইমোশনাল দিক থাকে এবং কেউ যদি কথার মাধ্যমে সেই ইমোশনটাকে ট্রিগার করতে পারে তাহলে সেই মানুষটাই আমাদের কাছে হিরো হয়ে যায়। এবং সেই ফাদার ড্যান এরকমই কিছু কথা বলে যেগুলো র্যালফির খুব পছন্দ হয়। পরের দিন র্যালফি আবার জিমে গেছে এবং প্রতিবারের মতন সেই আহমেদ নামক ছেলেটার সাথে তার চোখাচোখি হয়। তবে সেই মুহূর্তে র্যালফির বন্ধু জেসন চলে আসে র্যালফিকে একটা জুতো উপহার দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি র্যালফির একটা জুতো পছন্দ হয়েছে, তবে সেটাকে কেনার মতন সামর্থ্য তার নেই। তবে সেই যে গ্রুপটা রয়েছে না, তারা নাকি র্যালফিকে এই জুতোটা উপহার দিয়েছে, কারণ র্যালফি নাকি গতকাল একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পেরেছে তাদের মনে। যাই হোক, র্যালফি চলে যায় সেই মানুষগুলোর সাথে আবারও সাক্ষাৎ করতে। সো প্রত্যেকটা মানুষ বসে নিজেদের ইন্ট্রোডাকশন দেয়। যেমনটা বললাম, তাদের লিডার যে রয়েছে অর্থাৎ ফাদার ড্যান, এবং তাদের একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মেম্বাররা সেলিবেসি সেলিব্রেট করে। সেলিবেসি অর্থাৎ আপনি মেয়েদের থেকে দূরে থাকবেন, সেটা আপনার পরিবার হোক, আপনার গার্লফ্রেন্ড, আপনার স্ত্রী, সবকিছু, তার সাথে কোনো ধরনের সম্পর্ক আপনি রাখবেন না। সে গ্রুপে অনেক মেম্বার রয়েছে, অনেকে কয়েক মাস, অনেকে কয়েক বছর ধরে এই কাজটা করেছে। ইভেন সেখানে আরেকটা মেম্বারকেও দেখতে পাই যে ইদানিং জানতে পেরেছে যে তার স্ত্রী আর একটা সম্পর্ক করেছে। মানে কয়েক বছর সে তার স্ত্রীর সাথে সম্পর্ক রাখেনি, তবে ইদানিং সে জানতে পেরেছে যে তার স্ত্রীর একাধিক সম্পর্ক ছিল। এবং সেই গ্রুপের মধ্যে সেই মানুষটার স্ত্রীকে নিয়ে নানান বাজে আলোচনা হচ্ছে। এবং র্যালফি যে সেই গ্রুপের নতুন, ব্যাপারটা তার কাছে খুবই স্ট্রেঞ্জ যে এইটা আবার কেমন টাইপের গ্রুপ। তবে সেই জিনিসটাকে এনজয় করছে, তার ভালো লাগছে। ওয়েল, সেই মানুষগুলো একটা বড় বাড়িতে ছিল। বাড়িটা কার সেটা বলা হয়নি, তবে মনে করা হয় যে সম্ভবত এটা ফাদার ড্যানের, যার কাছে প্রচুর টাকা রয়েছে এবং সেই মানুষগুলো সেই বাড়িতেই বসবাস করে। তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কি কাজ করে, এগুলোর ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে এইটুকুনি বোঝা গেছে যে তাদের যে লিডার অর্থাৎ ফাদার ড্যান সেই মানুষগুলোকে আশ্রয় দিয়েছে যার কাছে অগাধ টাকা রয়েছে। র্যালফি চলতে চলতে ড্যাড ড্যানের অফিসে গিয়ে পৌঁছায়, যেখানে তার ড্রয়ারের মধ্যে একটা বন্দুক ছিল। র্যালফি সেটা নিয়ে ঘাটাঘাটি করছিল, সেই মুহূর্তে ড্যাড ড্যান সেখানে চলে আসে এবং সে বুঝেও গেছে যে র্যালফি কেমন টাইপের মানুষ। সে ভেতর থেকে খুবই একা, সত্যি তো তাই। তার বেশি একটা বন্ধুও নেই, তেমন একটা মানুষের সাথে কথাও বলে না। তার মাথায় যে কি চলে সেটাও বোঝা মুশকিল, এবং এই ধাঁচের মানুষদের খুবই ইজিলি ম্যানিপুলেট করা যায়, বিকজ দে আর কনফিউজড। ড্যাড ড্যান র্যালফির বুকে হাত দিয়ে একটা কথা বলে, সেটা ইংলিশটা হচ্ছে যে দেয়ার ইজ এ স্ট্রাগলিং বিউটি ইন ইউ, ক্যাটাক্লিসমিক পাওয়ার টু ক্রিয়েট অ্যান্ড অ্যানহাইলাইট। কথাটার বেসিক মানে হচ্ছে যে র্যালফির মধ্যে একটা সৌন্দর্যতা রয়েছে, যেটা এক ধরনের শক্তি, যেটার মাধ্যমে সে গড়তেও পারবে এবং সবকিছু ধ্বংসও করতে পারবে। মানে এইটাকে আপনি একটা মেটাফর হিসাবে ধরতে পারেন, এবং এই পার্টিকুলার শব্দগুলো র্যালফির মনে বসে যায়। সে যে নিজেকে লুজার মনে করতো, নিজেকে যে ভীতু মনে করতো, তার মধ্যে একটা সাহস তৈরি হতে থাকে, তার মধ্যে একটা কনফিডেন্স আমরা লক্ষ্য করতে পারি। তার চোখে তো জল, তবে মুখের মধ্যে হাসি। র্যালফি তারপর সেখান থেকে বেরিয়ে যায়, তারপর নিজের কাজ করা শুরু করে। সে একটা ছোট বাচ্চাকে বাড়ি ছেড়ে দিয়ে আসছিল এবং সেই বাচ্চাটা ফোনে তার বন্ধুদের সাথে বা কারোর সাথে কথা বলছিল। র্যালফি সেটা শুনতে পায়। সেই বাচ্চাটা সম্ভবত তার ক্লাসমেটদের ভয় পায় বা তাদের সাথে মিশতে চায় না, এবং র্যালফি সেই ছোট বাচ্চাটাকে মোটিভেট করা শুরু করে, মানে সেম ডায়লগগুলো দেওয়া শুরু করে যেটা ড্যাড ড্যান তাকে দিয়েছে। অন্যদিকে সেই ছোট বাচ্চাটা ভুলবশত তার ফোনটা র্যালফির গাড়িতে ফেলে রেখেই চলে যায়, এবং সেই বাচ্চাটাকে ফোনটা ফেরত দেওয়ার পরিবর্তে র্যালফি চলে যায় একটা পন শপে এবং সেই ফোনটা বিক্রি করে দেয় এবং কিছু টাকা পায়, যে টাকাটা সে তার গার্লফ্রেন্ডকে দিয়ে দেয়, কারণ অবভিয়াসলি তাদের শীঘ্র একটা বাচ্চা হবে, তার গার্লফ্রেন্ডের ট্রিটমেন্টের জন্য টাকা পয়সাও তো লাগবে। র্যালফি স্যালকে সত্যি কথাটাই বলে, যেটা মেয়েটা একেবারেই পছন্দ করে না, যে চুরির টাকা তার প্রয়োজন ছিল না। আমরা এটাও জানতে পারি যে সেই মেয়েটা সেই বাচ্চাটাকে নিতে চেয়েছিল না, তবে র্যালফি তাকে ইনসিস্ট করেছিল, তাকে জোর করেছিল বাচ্চাটাকে রাখার জন্য। র্যালফি আবারও সেই গ্রুপের সাথে সাক্ষাৎ করে, আর এবার ছিল কনফেশন টাইম। র্যালফির মনের বেদনাটাকে শেয়ার করার টাইম। মানে তার অ্যাকচুয়ালি কি সমস্যা, মানে সে সবসময় চুপচাপ থাকে, কনফিউজ থাকে, যেন সে কিছু একটা বলতে চায় তবে সে বলে না, এবং এখন সেই সময় আছে তার ভেতরে যা আছে সব বার করার, একেবারে ঝেড়ে কাশার। এবং র্যালফি বলেও তার মনের কথাটা। তার শরীরটা কাঁপছে, তা সত্ত্বেও সে বলে যে তার জীবনে কোনো রেসপেক্ট নেই। অ্যাকচুয়ালি সে চায় যে মানুষেরা তাকে রেসপেক্ট করুক, তার গার্লফ্রেন্ড তাকে খুব রেসপেক্ট করুক, এবং কেউ যদি তাকে রেসপেক্ট না করে সে পাগল হয়ে যায়, সে রেগে যায়। র্যালফি তার কনফেশন শুরু করে, তবে পরে সে এটাও জানতে পারে যে এখানে অবস্থিত প্রত্যেকটা মানুষ সেলিবেসি মেনটেন করে। অবভিয়াসলি র্যালফি যদি এই গ্রুপের সদস্য হয় তাহলে তাকেও তার গার্লফ্রেন্ডের থেকে দূরেই থাকতে হবে।
মানে তার থেকে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। আর র্যালফি সেটাই করে। সে তার গার্লফ্রেন্ডের স্টোরের বাইরে দাঁড়িয়েছিল যেখানে তার গার্লফ্রেন্ড কাজ করে। কথা ছিল যে সে তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে পিক আপ করবে, যেমনটা সে প্রতিদিনই করে। তবে আজকে সে সেই কাজটা করে না। মেয়েটা তাকে বহুবার ফোন করতে থাকে, তবে র্যালফি তার ফোন রিসিভ করে না এবং চলে যায় জিমে। এবং তার মধ্যে আজকে একটা ভিন্ন অ্যাটিটিউড, একটা ভিন্ন শক্তি আমরা লক্ষ্য করতে পারি। এবং সে ফাইনালি আহমেদ নামক সেই ছেলেটার মুখোমুখি হয়। সে সেই ছেলেটাকে যেন কিছু একটা বলতে চায়। এর আগেও তো লক্ষ্য করেছি যে র্যালফি তার দিকে লুকিয়ে লুকিয়ে নজর রাখে, বাট ওয়াই? র্যালফি চায় যে সেই ছেলেটা তাকে একটু সম্মান করুক। যদিও এতক্ষণে আমরা এরকম তো কোনো সিন দেখিনি যে সেই ছেলেটা অসম্মানজনক কোনো কাজ করেছে র্যালফির সাথে। হয়তো র্যালফি সেই ছেলেটার অ্যাটেনশন চায় আর কি, যেটা নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায় ধাক্কাধাক্কিও লেগে যায়। যেমনটা বললাম, র্যালফির অ্যাটিটিউডে একটা হিউজ চেঞ্জ এসেছে। সে সেই জিম থেকে বেরোয় এবং সেই ছেলেটার পিছু করতে থাকে। অ্যাকচুয়ালি এটা আজকে না, সে রেগুলারলি পিছু করে সেই ছেলেটা, যে ছেলেটা কোথায় যায় কি করে। অ্যাজ ইউজুয়াল র্যালফি তার নিজের কাজটাও করছে অ্যাজ এ ড্রাইভার, এবং এবার তার প্যাসেঞ্জার হচ্ছে একটা গে কাপল। এখন দেখুন, র্যালফি হচ্ছে একটা ড্রাইভার, তার কাজ হচ্ছে মানুষদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। সেই মানুষটা ব্যক্তিগত কে বা তার কি স্বভাব সেটা তার জানার বিষয় না। তবে সামহাউ সে কাপলটাকে দেখে সে একটু ভিন্নভাবে আচরণ করা শুরু করে। সে মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে দেয়, আচমকা জোরে গাড়ি চালানো শুরু করে। এখন র্যালফি যদি তাদেরকে পছন্দ না করে তো ডেফিনেটলি তাদেরকে চলে যেতে বলতেই পারতো, গাড়ি থেকে নেমে যেতে বলতেই পারতো। র্যালফি যে কাজটা করছে এটা লিটারালি ক্রাইম, ক্ষতিটা তো তার নিজেরই হবে। অথবা তার মনের মধ্যে কিছু রয়েছে, সে কিছু বলার চেষ্টা করছে যেটা সে বলতে পারছে না। সেদিন ছিল ক্রিসমাসের দিন। র্যালফি এবং তার নতুন বন্ধুরা গেছে একটা স্টোরে। র্যালফির একটা টি শার্ট পছন্দ হয়েছে যেটার দামটা অনেকটা বেশি, এবং ড্যান অফার করে যে তাকে সেই টি শার্টটা কিনে দেবে। তবে র্যালফি না বলে দেয়, বরং নিজের অল্প কিছু বাঁচানো টাকা থেকেই সে টি শার্টটা কেনে। তো তারা সেখান থেকে বেরোতেই যাবে, সেই মুহূর্তে সেই গ্রুপের আরেকজন সদস্য, যার নাম হচ্ছে ব্র্যাড, সে তার স্ত্রীর মুখোমুখি হয়। আর স্বাভাবিকভাবেই তার স্ত্রী ব্র্যাডকে দেখে প্যানিক হয়ে যায় যে ব্র্যাড এতদিন কোথায় ছিল, তাকে ছেড়ে কোথায় চলে গেছিল। যেমনটা জানেন যে এই গ্রুপ মেম্বাররা তাদের স্ত্রী, তার ফ্যামিলি, তার গার্লফ্রেন্ড সবকিছু থেকে সম্পর্ক দূরে রেখে চলছে। তো সেই স্থানেই ব্র্যাড এবং তার স্ত্রীর মধ্যে লেগে গেছে ঝামেলা। তার স্ত্রী প্যানিক করে গেছে, আর যেটা হওয়াটা স্বাভাবিক। মানে জাস্ট ইম্যাজিন করুন যে আপনি আপনার পরিবার বা আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আচমকা বিচ্ছিন্ন করে দূরে কোথাও চলে গেলেন এবং সেই মানুষটা আপনাকে দেখতে পেল। তার কাছে তো নানান প্রশ্ন থাকবে। এখানেও সেম ব্যাপারটা হয়েছে। আর যে জিনিসটা চিন্তা করেই র্যালফির মাথাটা আরো খারাপ হয়ে যায়। সে বেচারা খুবই কনফিউজড। একদিকে সে একটা মেল সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে, সে পুরুষ, তার কারোর প্রয়োজন নেই, এরকম একটা চিন্তা মনে নিয়ে ঘুরছে, এবং একই সাথে সে রেসপন্সিবল, কারণ সে জানে যে তার গার্লফ্রেন্ড একা, সে তার গার্লফ্রেন্ডের সাথে এই কাজটা করতে পারে না। তবে সেখানে ছিল ড্যান, যে অবশ্যই ভালো মানুষদের ম্যানিপুলেট করতে পারে। র্যালফি প্যানিক করে গেল। সে র্যালফিকে বোঝাতে থাকে যে এই দুনিয়াটা এরকমই, দুনিয়াতে মায়া দয়া বলে কিছু নেই। র্যালফি হচ্ছে একটা পুরুষ, তাকে কারোর অধীনে চললে চলবে না। সে একাই 100 এবং সে একাই চলতে পারে আর কি। এই কথাগুলো আগুনে আরো পেট্রোল ঢালার মতন কাজ করে, এবং র্যালফি যে এতদিন নিজেকে কন্ট্রোলে রেখেছিল সেই কন্ট্রোল থেকে সে বেরিয়ে যাচ্ছে। ওয়াশরুমে বেকায়দে একটা মানুষের উপরে সে আক্রমণ করে দেয়। এছাড়াও সেই সান্টা ক্লসের ড্রেসটা পরা সেই হোমলেস মানুষটা, যে র্যালফির সাথে খারাপ একটা জিনিস করেছিল, যেমনটা একটু আগে দেখেছেন, র্যালফি গিয়ে তাকে একটা ব্যাটের বাড়ি দেয়। র্যালফির মধ্যে যে সাডেন চেঞ্জটা হয়েছে এর প্রভাব তার সম্পর্কেও পড়ে। সে তার কঠোরপনা নিজের গার্লফ্রেন্ডের উপরেও দেখাচ্ছে। যে অন্তঃসত্ত্বা মেয়েটা ইদানিং একটা বাচ্চার জন্ম দেবে, যেখানে র্যালফি তার সাথে থাকার কথা, সেখানে সে সেই মেয়েটাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে চলে যায়। সে চলে যায় সেই গ্রুপের সাথে সাক্ষাৎ করতে, এবং সে ফাইনালি সেই গ্রুপের একটা সদস্যপদ লাভ করে। যেমনটা বললাম, তাদের হাতে একটা চিহ্ন থাকে, আগুনের ছ্যাঁকা দিয়ে সেই চিহ্নটা দেওয়া হয়, এবং র্যালফি সেই গ্রুপের একটা সদস্যে পরিণত হয় এবং সে ম্যানড্রোমের পুত্রে পরিণত হয়। সিনেমার নাম হচ্ছে ম্যানোড্রোম। এখন ম্যানোড্রোমের পুত্র কথাটার মানেটা কি? ম্যানোড্রোম বলতে এই সিনেমাতে মিসোজিনিকে বোঝানো হয়েছে, মানে সেই মানুষগুলো যে নিজেদের আলফা মনে করে, মানে আলফা মেল, এবং এদের এক একটা কমিউনিটিও রয়েছে। সিনেমার একটা সিনে ড্যান এই জিনিসটা এক্সপ্লেনও করে যে দেশের বিভিন্ন জায়গায় এদের ছোট ছোট ঘর রয়েছে যেখানে এই ধাঁচের মানুষগুলো একত্রিত হয়। র্যালফি আবারও চলে যায় ড্যানের অফিসে, যেখানে সেই বন্দুকটা রাখা ছিল, এবং র্যালফির যেন সেই বন্দুকটা প্রয়োজন। ড্যান র্যালফিকে সেই বন্দুকটা দিয়েও দেয়। সে র্যালফিকে বলতে থাকে যে এই দুনিয়াতে ঈশ্বর বলে কিছু নেই, বরং আছে র্যালফি। সে নিজের বিচার করবে, কি করতে হবে, কি করা উচিত সেটা র্যালফি নিজে ডিসাইড করবে। এই প্রত্যেকটা শব্দ বাক্যগুলো র্যালফিকে ভেতর থেকে ভাঙতে থাকে। তবে র্যালফি তো অনেক আগেই ভেঙে গেছিল, সেই তার ছোটবেলায় যখন তার পিতা সেই ক্রিসমাসের দিনই, মানে গল্পে আজকের দিনে ক্রিসমাস ছিল, এবং এই ক্রিসমাসের দিনই তার পিতা তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। একটা ছেলেকে গড়ে ওঠার জন্য প্রপার গার্ডিয়ানের প্রয়োজন ছিল, তবে র্যালফি তো সেটা ছিল না। যাই হোক, র্যালফি তখন ড্যানকে ঘুষি মেরে তার বন্দুকটা আচমকা সেখান থেকে নিয়ে চলে যায়। মানে সে যেন কিছু একটা করবে বা তার মাথায় কিছু একটা প্ল্যান রয়েছে। গাড়িটা নিয়ে কোনো মতে সেখান থেকে সে পালায়।
সে চলে যায় সরাসরি জিমে এবং আহমেদ নামক সেই ছেলেটার পিছু করতে থাকে। র্যালফি কিন্তু রোজ লুকিয়ে লুকিয়ে সেই ছেলেটাকে দেখে এবং সেই ছেলেটাও তাকে দেখে। র্যালফি তার পিছু করে, তার পিছু করতে করতে তারা একটা অ্যাব্যান্ডেন কনস্ট্রাকশন সাইটে গিয়ে পৌঁছায় এবং সেখানে কিছু ম্যাচিওর কন্টেন্ট দেখানো হয়, মানে তাদের দুজনের মধ্যে এক টাইপের সম্পর্ক। এবং প্রথম থেকে আমি র্যালফিকে যেমনটাই সন্দেহ করেছিলাম, র্যালফি আমার সন্দেহটা সত্যিতে পরিণত করেছে। অ্যাকচুয়ালি র্যালফি নিজে খুবই কনফিউজড। সে একটা হোমোসেক্সুয়াল, তবে সে তার আসল পরিচয়টা বাইরে প্রকাশ করতে লজ্জা পায়। তার ভেতরের মধ্যে যে ফ্রাস্ট্রেশনটা রয়েছে সেটা সে অন্যভাবে প্রকাশ করে। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে র্যালফির তো গার্লফ্রেন্ড রয়েছে, তার গার্লফ্রেন্ডের বাচ্চাও তো হচ্ছে, তাহলে এটা কি করে সম্ভব, মানে সে হোমোসেক্সুয়াল কিভাবে হচ্ছে? ওয়েল, র্যালফি বাইসেক্সুয়ালও হতে পারে, বাট র্যালফি তার নিজের আইডেন্টিটিটা, তার ভেতরে কামনা বাসনা এগুলো বাইরে প্রকাশ করতে পারে না এবং সেটা একটা ফ্রাস্ট্রেশনের আকার নিয়েছে। একই সাথে সে এটাও চায় না যে আহমেদ এবং তার এই সম্পর্কটা বাইরে কোথাও জানাজানি হোক। সে সিম্পলি সেই বন্দুকটা দিয়ে আহমেদের বুকে গুলি মেরে তাকে হত্যা করে ফেলে। সে আমাদের গাড়ি, তার জিনিসপত্র সেগুলো সেই পণ শপে বিক্রি করে দেয় এবং তার পরিবর্তে কিছু টাকা পায়। একই সাথে তার গার্লফ্রেন্ড স্যাল তার বাচ্চার জন্ম দিয়েছে, যেখানে সেই মুহূর্তটা র্যালফি তার গার্লফ্রেন্ডের সাথে থাকার কথা সেখানে সে ছিল না। যাই হোক, তার গার্লফ্রেন্ডের উপরে তার দায়িত্ব না থাকুক, সেই বাচ্চাটার উপরে তো তার দায়িত্ব রয়েছে এবং র্যালফি তার সেই দায়িত্বটাই পালন করছে। তবে ততক্ষণে অনেকটাই লেট হয়ে গেছিল। তার গার্লফ্রেন্ড অর্থাৎ স্যাল তাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং সেই বাচ্চাটাকে রেখে দিয়ে চলে গেছে। যেমনটা একটু আগে বলেছিলাম যে সেই মেয়েটাও ব্রোকেন, তারও কিছু ঠিকঠাক যাচ্ছে না এবং একই সাথে সেই মেয়েটাও কিন্তু সেই বাচ্চাটা চায়নি। একই সাথে মেয়েটা এটাও বুঝতে পেরেছে যে র্যালফি তাকে সিকিউরিটি, তাকে শেল্টার দিতে পারবে না, বিকজ র্যালফি তার সাথেই তো থাকছে না, এবং মেয়েটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। চরম রাগ ফ্রাস্ট্রেশন কাটানোর পর পরের দিন সকালবেলা র্যালফি তার বাচ্চাটাকে নিয়ে টেড ড্যানের সেই বাড়িতে চলে যায়। এখন তো তার গার্লফ্রেন্ডও নেই, সেই কারণে এখন সে এই গ্রুপের সাথে থাকতে পারবে। সে তার ছোট বাচ্চাটাকেও এখানে এনেছে। তবে পুলিশ তো তার পিছু করছে, পুলিশ সেই স্থানেও চলে এসেছে। র্যালফির বাঁচার আর কোনো চান্স নেই। র্যালফির কাছে বন্দুক ছিল এবং সে তার বাকি বন্ধুদের বলতে থাকে যে যেভাবে হোক তাকে বাঁচাতে, তবে এটাই মুহূর্তে ইম্পসিবল। র্যালফি বুঝে গেছে যে সে কমপ্লিটলি মেসড আপ, সে এক গোলক ধাঁধায় ফেসে গেছে যেখান থেকে আর সে বেরোতে পারবে না। সে সুসাইড করারও চেষ্টা করে, তবে সেটা করার মতনও সাহস তার মধ্যে নেই। বরং সে বন্দুকটা দেখে বাকি লোকেদের ঠিক সেই মন্ত্রগুলো চ্যান্ট করতে বলে, সেই মন্ত্রগুলো বলতে বলে যেগুলো র্যালফিকে তারা শিখিয়েছে, অর্থাৎ এই গ্রুপের সদস্য হওয়ার জন্য তাদেরকে যে যে কথাগুলো বলতে হয়। র্যালফি বুঝে গেছে যে সে অলরেডি ব্রোকেন ছিল এবং এই গ্রুপটার সাথে মেশার পর তো সে কমপ্লিটলি ব্রোকেন। সে জাস্ট সিম্পলি ড্যাড ড্যানের মাথায় গুলি মেরে তাকে হত্যা করে দেয়। একটা পুলিশ অফিসার সেখানে প্রবেশ করে এবং র্যালফি সেই পুলিশটাকে গুলি মেরে সেখান থেকে চলে যায়। র্যালফি পালাতে থাকে এবং জঙ্গল টঙ্গল পেরিয়ে সে একখানা বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছায়। সে ক্ষুধার্ত এবং কিচেনে ঢুকে নানান খাবার খাওয়ার চেষ্টা করে এবং সেখানে একজন কর্মী চলে আসে, যে র্যালফির সেই অবস্থাটা দেখে বুঝে যায় যে তার সাহায্য প্রয়োজন এবং সেই মানুষটা তাকে সাহায্য করতে চায়। তবে কিভাবে? র্যালফি যে কাজটা করেছে তাকে আর কেই বা কিভাবে সাহায্য করবে? সেই কারণে র্যালফি নিজেকে গুলি মারার চেষ্টা করে, তবে বন্দুকে আর গুলি নেই এবং সে তার জ্ঞানটা হারিয়ে ফেলে। তার হুশ আসে এবং সে তার সামনে সেই লম্বা মানুষটাকে দেখতে পায় যে র্যালফির সাথে পিতার মতন আচরণ করছে। সে র্যালফিকে খেতে দিয়েছে, তার যত্ন নিচ্ছে। সে মানুষটা র্যালফিকে তার নিজের জীবনের কিছু গল্প শোনায়, যেখান থেকে সেই মানুষটা কিছু অভিজ্ঞতা লাভ করেছে। এবং এই সিনটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে র্যালফির জীবনে যদি কোনো একটা পিতার প্রয়োজন ছিল, তো এরকম একটা মানুষের প্রয়োজন ছিল। র্যালফি উঠে এসে সেই মানুষটার পাশে এসে বসে এবং তার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। সেই মানুষটা র্যালফিকে একটা গান গেয়ে শোনায় এবং যেটা শুনে র্যালফি ঘুমিয়ে পড়ে এবং বাইরে জানলা থেকে দেখতে পারি যে পুলিশেরা সেই সম্পূর্ণ স্থানটা ঘিরে ফেলছে এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। সিনেমার শেষে র্যালফি যখন সেই মানুষটার বুকে মাথা দিয়ে শোয় এবং এই সিনটাই র্যালফির সম্পূর্ণ স্টোরিটাই এক্সপ্লেইন করে দেয়। র্যালফির জীবনের এমন কারোর প্রয়োজন ছিল যে র্যালফির কেয়ার করতো, তাকে দেখাশোনা করতো। র্যালফির জীবনে একটা গার্জিয়ানের প্রয়োজন ছিল যে র্যালফিকে সঠিক ভুলটা বুঝিয়ে দিত। তার পিতা ছোটবেলায় তাকে ছেড়ে দিয়ে চলে যায়। পরবর্তীকালে সে ড্যাড ড্যান যে তার পিতার জায়গাটা নিতে পারত, তবে সে র্যালফিকে আরো ভুল পথে নিয়ে গেছে। র্যালফির মধ্যে কিছু স্প্লিট পার্সোনালিটি চলছে। সে ভেতর থেকে ভীতু এবং সে বড় সড়ো কিছু একটা করতে চায়। সে হয়তো এক টাইপের হোমোসেক্সুয়াল, তবে বাইরে থেকে সে একটা নিজেকে আলফা মেল বা এক টাইপের পুরুষ প্রমাণ করতে চায়। র্যালফি হচ্ছে একটা কনফিউজড মানুষ, যে কি করতে চাইছে সে নিজেও জানে না। তার প্রয়োজন ছিল একটা গার্জিয়ানের, একটা গাইডেন্সের প্রয়োজন ছিল যে র্যালফিকে সঠিক রাস্তাতে নিয়ে যেতে পারতো। তাহলে হয়তো র্যালফির স্টোরিটা এইভাবে শেষ হতো না। আমি জানি যে বহু মানুষ এই সিনেমাটা মাথার উপর থেকেই যাবে, তবে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে এই সিনেমাটা প্রাপ্তবয়স্কদের জন্য। আপনার একটা ম্যাচিওর সেন্স প্রয়োজন এই সিনেমাটাকে ঠিক মতন বোঝার জন্য। র্যালফিকে নিয়ে আপনাদের কি মনে হয়? কি কি ভুল হয়েছে তার জীবনে? কি কি হলে হয়তো সে শুধরে যেতে পারতো, বা কি কি হলে তার জীবনটা হয়তো ভালো হতে পারতো? আমার যেমনটা মনে হয়েছিল, যেমন তার পিতার অভাব, প্রপার গাইডেন্সের অভাব, প্রপার বন্ধুর অভাব এবং অবশ্যই একটা ভালো গার্লফ্রেন্ডের অভাব। এবং আপনাদের কি মনে হয় স্পেসিফিক্যালি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। এরকম কন্টেন্ট রিলেটেড কোনো ওপিনিয়ন থাকলে সেটাও ডেফিনেটলি জানাবেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না, যেখানে আমি রেগুলারলি আপলোড করি। তো এই ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।